আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেটগুলো। পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলের অস্ত্র সংকটের মধ্যে ইরানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া ও চীন। প্রতিটি ইসরায়েলি নাগরিকের উপর হামলা করা হবে, হুথি যোদ্ধাদের নজিরবিহীন হুঙ্কার। রাফায় 6 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা, সুড়ঙ্গে এখনো জীবিত আটক 200। ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণে চায় আন্তর্জাতিক চাপ, তেল আবিবের বুকে কুয়েতের হামলা। পাকিস্তানি পাইলটদের দক্ষতার কারণেই রাফাল হারিয়েছে ভারত, জানালেন ফরাসি কমান্ডার। শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে 1 সপ্তাহের আলটিমেটাম দিলেন ট্রাম্প। এখন কি করবেন জেলেনস্কি? জাপানের বিরুদ্ধে জাতিসংঘ চীনের অভিযোগ, তাইওয়ান নিয়ে সামরিক উস্কানি। লুকাশেঙ্কো ট্রাম্প চুক্তির অংশ হিসেবে 31 জন ইউক্রেনীয়কে ক্ষমা করেছে বেলারুশ। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলের অস্ত্র সংকটের মধ্যেই ইরানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া ও চীন। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা অতীতের তুলনায় নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী সংঘর্ষ শুধু সময়ের ব্যাপার। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন গতি বাড়িয়ে তুলতে এবং ভবিষ্যতে একযোগে 2000 পরমাণু ক্ষেপণাস্ত্র চালাতে সক্ষম হওয়ার পরিকল্পনা করছে। এদিকে আক্রমণাত্মক সম্ভাবনায় ইরানের মিত্র হিসেবে চীনা ও রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব দেশ ইরানকে সমর্থন দিচ্ছে সামরিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোদ্ধার মাধ্যমে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যেই জনবল এবং প্রতিরক্ষা গ্যাপের সংকট মোকাবেলা করছে বলে অভ্যন্তরীণ বিশ্লেষকরা মন্তব্য করেছেন। ইসরায়েলের সরকার এবং সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, তাদের প্রতিরক্ষা সক্ষমতা চলমান চ্যালেঞ্জ ও গুণগতভাবে পরিবর্তনশীল দৃষ্টি রাখার প্রয়োজন রয়েছে। বিশেষ করে চীনা ও রুশ প্রযুক্তি সম্পৃক্ত সহায়তা ইরানের সামরিক সক্ষমতাকে গতির দিক দিয়ে ধীর গতির ধরনের কাজ থেকে উল্লেখযোগ্য ক্ষমতার স্তরে তুলতে পারে। আঞ্চলিকভাবে এই উত্তেজনা যে নতুন এক সামরিক ধাক্কার দিকে ধাবিত করছে, তা বিশ্ব সম্প্রদায়ের কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক চাপে তেহরান ও তেল আবিবের মধ্যে নতুন কৌশলগত গেম শুরু হতে পারে, যা শুধুমাত্র পারমাণবিক আলোচনার সীমা পেরিয়ে যেতে পারে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলছে, ইরানের মিসাইল কারখানাগুলো এবং 24 ঘন্টা কাজ করছে এবং তাদের উৎপাদন ক্ষমতা গত দিনের চেয়ে অনেক গুণ বেশি। তেহরান আরও দাবি করেছে, তাদের বর্তমান মিসাইল সক্ষমতার মতো গত গাজা সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রের তুলনায় অনেক উন্নত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের হাতে এখনো প্রায় 400 কেজি ইউরেনিয়াম আছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ এবং এটি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য স্তরের কাছাকাছি। এই তথ্যটি মধ্যপ্রাচ্যে নতুন আতঙ্ক এবং প্রশ্নের জন্ম দিচ্ছে যে ইরান কি নতুন এক আক্রমণাত্মক কাজের প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি ইসরায়েলি নাগরিকের উপর হামলা করা হবে, হুথি যোদ্ধাদের নজিরবিহীন হুঙ্কার। নেতানিয়াহুর ক্ষমতা কেন্দ্র হামলার ইঙ্গিত দিয়েছে হুথিরা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র হওয়ার আভাস মিলছে। ইয়েমেনের হুথি নেতৃত্ব ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুতই আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইয়েমেনের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হুথি উপদেষ্টা তৌফিক আল হামিরি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও ইয়েমেনের ভেতরে হামলা চালায়, তবে তার জবাব হবে খুব বেদনাদায়ক এবং পূর্ণ মাত্রার প্রতিশোধমূলক আঘাত। তিনি আরও জানান, ইয়েমেনের প্রতিক্রিয়া যে কোনো পরিসরে যেতে পারে এবং হুথিদের সামনে অসংখ্য সামরিক বিকল্প খোলা রয়েছে। এই হুমকি এসেছে সম্প্রতি সানা শহরে ইসরায়েলের পরিচালিত বিমান হামলার পর, যা হুথি নেতৃত্ব সরাসরি উত্তেজনা বৃদ্ধি বলে দাবি করেছে। হামলার পর ইয়েমেনে কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি দ্রুতই এক নতুন সংঘর্ষমুখী অধ্যায়ে প্রবেশ করতে পারে।
হুথিদের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য প্রতিশোধ ইসরায়েলের ভেতরে গভীর কোথাও, এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা কেন্দ্র বা সরকারি অবকাঠামোর উপরও লক্ষ্য হতে পারে। হুথি বাহিনী আগে বেশ কয়েকবার ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে, যদিও অধিকাংশই প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত হয়েছে। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল হামাস সংঘাত দীর্ঘায়িত হওয়ায় হুথিরা আগে থেকেই নিজেদেরকে অক্ষের অংশ হিসেবে তুলে ধরছে এবং নতুন এই হুমকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো ভঙ্গুর করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ইতিমধ্যেই এই নতুন উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে ইয়েমেনের ভেতরে চলমান গৃহযুদ্ধ, ইরান সমর্থিত হুথি আন্দোলন এবং ইসরায়েল হামাস যুদ্ধ সব মিলে পরিস্থিতি যে দ্রুতই বিস্তৃত আঞ্চলিক অস্থিরতায় রূপ নিতে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দক্ষিণ গাজার রাফায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের 6 সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে তথ্য জানানো হয়। আল জাজিরা জানায়, নিহত 6 সদস্য সম্ভবত যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকা পড়া যোদ্ধাদের একটি দলের অংশ ছিল। তবে হত্যার দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমটি। ধারণা করা হচ্ছে, রাফার নিচে একটি সুড়ঙ্গে প্রায় 200 হামাস যোদ্ধা এখনও আটকা পড়ে আছে এবং যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীরা তাদের নিরাপদে উদ্ধারের উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এই প্রচেষ্টার বিরোধিতা করেছে ইসরায়েলি কর্মকর্তারা। হামাস দাবি করেছে, তাদের গাজায় এমন এলাকায় নিরাপদে যাওয়ার অনুমতি দেওয়া হোক যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেই। যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং মিশর যুদ্ধবিরতি রক্ষার জন্য সমস্যা সমাধানের একটি উপায় নিয়ে কাজ করছে বলেও জানা গেছে। ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে আন্তর্জাতিক নজরদারির আওতায় আনার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রাষ্ট্রদূত তালাল আল ফাস্সাম শুক্রবার ভিয়েনায় আইএইএ বোর্ড অফ গভর্নেন্সের এক বৈঠকে এই দাবি তুলেছেন। তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে যে মতামত তোলা হয়েছে, কুয়েত সেটিকে পূর্ণ সমর্থন করে। আইএইএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা, কারণ তারাই নিশ্চিত করতে পারে কোনো দেশের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে কিনা। রাষ্ট্রদূত আল ফাস্সাম উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই এনপিটি চুক্তি এবং আইএইএ এর নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ, কিন্তু ইসরায়েল বহু বছর ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএইএ এর পর্যবেক্ষণের আওতায় আনতে রাজি নয়। 1995 সাল থেকে এনপিটি পুনর্বিবেচনা সম্মেলনগুলোতে মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে ইসরায়েল সহযোগিতা করেনি। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 487 স্পষ্ট নির্দেশনা আছে ইসরায়েলকে তার সব পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার অধীনে আনতে হবে, কিন্তু দেশটি কোনোভাবেই তা মানছে না। 1995 সালের এনপিটি সম্মেলন ও আইএইএ সাধারণ সম্মেলনের 53তম অধিবেশনের 2009 সালের সিদ্ধান্তগুলোতেও ইসরায়েলের অনাগ্রহ পরিষ্কারভাবে দেখা গেছে। কুয়েতের রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা ও নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয়ে বাস্তব অগ্রগতি না হওয়া পর্যন্ত এই ইস্যু আইএইএ এর আলোচ্য সূচিতে রাখা উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই বাধ্য করতে হবে যেন তারা তাদের পারমাণবিক স্থাপনাগুলো আইএইএ এর পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনে। পাকিস্তানি পাইলটদের দক্ষতার কারণে রাফাল হারিয়েছে ভারত, ফরাসি কমান্ডার। ফ্রান্সের একজন জ্যেষ্ঠ নৌ কমান্ডার বলেছেন, 2025 সালের 6 থেকে 7 মে ভারত পাকিস্তান আকাশ যুদ্ধে চীন নির্মিত জে-10সি যুদ্ধ বিমানের জন্য নয়, বরং পাকিস্তানের উৎকৃষ্ট যুদ্ধ পরিচালনাই ছিল সাফল্যের মূল কারণ। একটি প্রধান ইন্দো প্যাসিফিক প্রতিরক্ষা সম্মেলনে ফরাসি কমান্ডারের এই মন্তব্য পাক ভারত যুদ্ধ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ভারত এখন পর্যন্ত কোনো রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি অস্বীকার করে চলেছে। ফ্রান্সের ল্যান্ডে ভিজিও নৌ বিমান ঘাঁটির কমান্ডার এবং 25 বছরের অপারেশনাল অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ রাফাল পাইলট ক্যাপ্টেন জ্যাক লনে 32টি দেশের 55 জন প্রতিনিধির সামনে এই সংঘর্ষের অন্যতম বিস্তারিত বিদেশি সামরিক মূল্যায়ন পেশ করেন। ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠান
বক্তব্য রাখতে গিয়ে লনে বলেছেন 140টিরও বেশি যুদ্ধ বিমানের অংশগ্রহণে রাতভর যুদ্ধটি ছিল খুব জটিল পরিস্থিতি। তিনি ব্রিফিংয়ে বলেন, একটি বিমানকে আঘাত করা খুব সহজ ছিল কারণ এত বেশি টার্গেট উপলব্ধ ছিল। পাকিস্তান তাদের প্রতিপক্ষের চেয়ে সেই জটিল পরিস্থিতিকে অনেক ভালোভাবে সামলেছিল। তার এই বিশ্লেষণ তাৎক্ষণিকভাবে একজন ভারতীয় প্রতিনিধি প্রত্যাখ্যান করেন। তিনি বক্তব্যের মাঝে বাধা দিয়ে দাবি করেন, রাফাল হারানোর খবরটি চীনের অপপ্রচার। লনে আপত্তির কোনো তোয়াক্কা না করে তার উপস্থাপনা চালিয়ে যান। ভারত ধারাবাহিকভাবে রাফাল ভূপাতিত হওয়ার দাবি প্রত্যাখ্যান করলেও ফরাসি কমান্ডারদের মন্তব্য অন্য অনেক আন্তর্জাতিক ভাষ্যের সাথে যোগ হলো, যা অন্য ইঙ্গিত দেয়। ক্যাপ্টেন লনে এই যুদ্ধে ভারতের রাফাল রাডার ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল বলে খবর রটেছে সে সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, যুদ্ধ যন্ত্রে কোনো ত্রুটি ছিল না, তবে যন্ত্রটি সঠিকভাবে ব্যবহার করা হয়নি। জোর দিয়ে তিনি বলেন, রাফাল যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে জেট-এন-সি এর সঙ্গে প্রতিযোগিতা করতে এবং তাকে পরাজিত করতে পারে। তিনি যুক্তি দেন, সমস্যাটি বিমানটিতে নয়, বরং সেটিকে যেভাবে উড়ানো হয়েছিল তার মধ্যে ছিল। তিনি এই ব্যর্থতাকে যান্ত্রিকের চেয়ে পরিচালনাগত বলে বর্ণনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 28 দফা শান্তি চুক্তির খসড়ায় স্বাক্ষর করাতে ইউক্রেনকে সময়সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন। এই সময়সীমার মধ্যে চুক্তি মেনে না নিলে ইউক্রেনকে কোনো ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্র সরবরাহ সীমিত বা বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। রয়টার্সের তথ্য মতে আগের যে কোনো আলোচনার তুলনায় এবার কিয়েভের উপর মার্কিন অনেক চাপ বেশি। যুক্তরাষ্ট্র চায় আগামী বৃহস্পতিবারের মধ্যে 28 দফার একটি শান্তি চুক্তির কাঠামোয় স্বাক্ষর করুক ইউক্রেন। চুক্তির পরিকল্পনায় রাশিয়ার মূল দাবিগুলোর কিছু অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার কমানো এবং সংবিধানে উল্লেখ করে ন্যাটো জোটে যোগদানে বিরত থাকা। এই চুক্তির বিষয়ে আলোচনা করতে একটি মার্কিন সামরিক প্রতিনিধি দল বৃহস্পতিবার কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছে। মিশনে থাকা মার্কিন রাষ্ট্রদূত ও সামরিক কর্মকর্তারা বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। জাপানের সঙ্গে চলমান বিরোধ এবার জাতিসংঘ পর্যন্ত গড়ালো। তাইওয়ান ইস্যুতে দুই দেশের সম্পর্ক যেভাবে শীতল হচ্ছে তা আবারও সামনে এনেছে চীন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, জাপানের সাম্প্রতিক বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বেইজিং। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফুং কং এক চিঠিতে লিখেছেন, যদি জাপান তাইওয়ান প্রণালীর উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে সেটি আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, চীন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নেবে। এই বিরোধের সূত্রপাত জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্য থেকে এসেছে। বহুদিন ধরে জাপান যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্পষ্টতার নীতি অনুসরণ করা হলেও 7 নভেম্বর পার্লামেন্টে তাকাইচি বলেন, চীন তাইওয়ানে আক্রমণ করলে সেটি জাপানের টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। জাপানি আইনে এই ঘোষণা দেওয়া হলে প্রধানমন্ত্রী সামরিক বাহিনী মোতায়েনের ক্ষমতা পান। ফুংকং চিঠিতে আরও লিখেছেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক আচরণবিধির গুরুতর লঙ্ঘন করেছেন জাপানের প্রধানমন্ত্রী, কারণ তিনি প্রকাশ্যে বলেছেন চীন তাইওয়ানে হামলা করলে জাপানও সামরিকভাবে সাড়া দিতে পারে। বেইজিং বহুদিন ধরে গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের ইঙ্গিতও দেয়। তবে তাইওয়ান দ্বীপের সরকার স্পষ্ট বলেছে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে একমাত্র তাইওয়ানের জনগণ। এদিকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ 31 জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা ঘোষণা করেছে। বেলারুশের রাষ্ট্র টেলিভিশন শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া একটি চুক্তির অংশ হিসেবে তাঁদের ক্ষমা করা হয়েছে। লুকাশেঙ্কোর সাথে যোগাযোগ করে বেলারুশকে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। চুক্তির বিনিময়ে ওয়াশিংটন আংশিকভাবে বেলারুশের রাষ্ট্র বিমান সংস্থা বেলাভিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের বহরে থাকা বোয়িং বিমানগুলোর জন্য যন্ত্রাংশ কিনতে এবং সেবা নিতে পারবে। লুকাশেঙ্কোর মুখপাত্র নাটালিয়া আজমন্ট রাষ্ট্র টিভিকে জানান, প্রেসিডেন্ট আমাদের দেশে অপরাধ সংগঠনকারী 31 জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা করেছে। তিনি আরো বলেন, ইউক্রেনের অনুরোধে এই ক্ষমা প্রদান করা হয়েছে এবং এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যে হওয়া চুক্তির আওতায়।
তিনি জানান, এই পদক্ষেপের লক্ষ্য হল প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতের সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। আইসমন্ট বলেন, যেসব ইউক্রেনীয় পরিচয় জানা যায়নি তাদের তাৎক্ষণিকভাবে কিয়েভে হস্তান্তর করা হচ্ছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলের অস্ত্র সংকটের মধ্যে ইরানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া ও চীন। প্রতিটি ইসরায়েলি নাগরিকের উপর হামলা করা হবে, হুথি যোদ্ধাদের নজিরবিহীন হুঙ্কার। রাফায় 6 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা, সুড়ঙ্গে এখনো জীবিত আটক 200। ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণে চায় আন্তর্জাতিক চাপ, তেল আবিবের বুকে কুয়েতের হামলা। পাকিস্তানি পাইলটদের দক্ষতার কারণেই রাফাল হারিয়েছে ভারত, জানালেন ফরাসি কমান্ডার। শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে 1 সপ্তাহের আলটিমেটাম দিলেন ট্রাম্প। এখন কি করবেন জেলেনস্কি? জাপানের বিরুদ্ধে জাতিসংঘ চীনের অভিযোগ, তাইওয়ান নিয়ে সামরিক উস্কানি। লুকাশেঙ্কো ট্রাম্প চুক্তির অংশ হিসেবে 31 জন ইউক্রেনীয়কে ক্ষমা করেছে বেলারুশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।